হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আমি তোমাদের অদিতি ম্যাম। প্রাইমারি টেট পরীক্ষা প্রায় এসেই গেল, সুতরাং আমাদের কিন্তু আজকে ম্যাথস পেডাগজির একটা ছোট্ট করে রিভিশন সেশন হয়ে যাক। কি তোমরা রেডি তো? চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ম্যাথস পেডাগজি পড়ছি আমরা, সুতরাং ম্যাথস পেডাগজি পড়তে গেলে আমাদের তো ম্যাথামেটিক্সের ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সেটা জানতে হবে। তো ম্যাথামেটিক্স ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? এটা কিন্তু একটা গ্রিক শব্দ, যেটা এসেছে কিন্তু ম্যাথেমা থেকে। কোয়েশ্চেন কিন্তু আসে এখান থেকে, ম্যাথেমা শব্দের উৎপত্তি কোথা থেকে? না একটা গ্রিক শব্দ থেকে। এখন এই শব্দটার মানে কি? মানে কিন্তু হচ্ছে দ্যাট উইচ ইজ লার্নড, বাংলায় বললে যা শেখা হয়, দ্যাট উইচ ইজ লার্নড। কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতেই পারে। সুতরাং আমাদের কিন্তু প্রথম ইম্পর্টেন্ট একটা জায়গা যে ম্যাথামেটিক্স শব্দটার সোর্স কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে। এটা কিন্তু একটা গ্রিক শব্দ ম্যাথেমা থেকে, যার অর্থ হচ্ছে দ্যাট হুইচ ইজ লার্নড, বাংলায় বললে যা যা শেখা হয়। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবারে হচ্ছে যে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন কিন্তু পড়ে রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেফিনেশন বলতে দেখো, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ম্যাথামেটিক্সের ডেফিনেশন আমাদের কাছে কিন্তু এনেছেন। যেমন এখানে একটি ফেমাস ইম্পর্টেন্ট জায়গা যে ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, গণিত সভ্যতার দর্পণ। এটা কে বলেছেন? গণিত সভ্যতার দর্পণ এটি কিন্তু বলেছেন হগবেন। গণিত সভ্যতার দর্পণ এটা কিন্তু বলেছেন হগবেন। এখান থেকে কি কোশ্চেন আসে? কোশ্চেন কিন্তু এরকম আসে যে এই উক্তিটি কে বলেছেন। কোশ্চেন এরকম আসে, এই যে বলেছেন হগবেন কথাটি, এটি কোন ধরনের ভ্যালুর সঙ্গে যুক্ত। তো তোমরা মাথায় রাখবে যে এটি হচ্ছে সিভিলাইজেশন। এবার সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। এবার সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কি? সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সোশ্যাল, দ্যাট মিনস সমাজ। সুতরাং এখানে যদি কোয়েশ্চেন আসে যে এটি কোন ভ্যালুর সঙ্গে যুক্ত, কোয়েশ্চেন কিন্তু উত্তর তোমরা কি দেবে? সোশ্যাল ভ্যালুর সঙ্গে যুক্ত। ঠিক আছে, অনেক জায়গাতে কিন্তু অপশনও পেতে পারো যে কালচারাল ভ্যালু, সুতরাং কিন্তু সেইখানেও কালচারাল ভ্যালু অপশনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে প্রসিড করি। তো যেমন দেখলাম যে হগবেনের প্রধান উক্তিটি ছিল যে ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, সেই রকমই রজার বেকনেরও কিন্তু একটি উক্তি ভীষণভাবে কোয়েশ্চেন আসে যে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি অফ সায়েন্সেস। কোয়েশ্চেন কিন্তু আসে। বিজ্ঞানের প্রবেশদ্বার, ম্যাথামেটিক্সকে কি বলা হয়? বিজ্ঞানের প্রবেশদ্বার। বলেছেন কে? বলেছেন রজার বেকন। তাছাড়া গ্যালিলিওর এই উক্তিটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। তাহলে আমরা কিন্তু যখন পড়ার সময় যখন আমরা ম্যাথামেটিক্স সম্পর্কে ডেফিনেশনগুলো পড়ছি, বিভিন্ন ফেমাস উক্তিগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো নেক্সট যাব। দেখো, কোয়েশ্চেন কিন্তু সবসময় যে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে এমনটা তো নয়। কিছু কোয়েশ্চেন এমন আসবে যে কোয়েশ্চেনটা কিন্তু আসবে সম্পূর্ণ আমরা ওইখানে ফেস করব, যেটা আমাদের মনে হবে, যেটা আমাদেরকে সবকটা অপশন পড়ে এলিমিনেট করে বুঝতে হবে। যেমন দেখো এখানে আছে, দ্য কনসেপ্ট অফ এরিয়াস অফ প্লেন ফিগার্স ক্যান বি ইন্ট্রোডিউস টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস 4 বাই। তুমি একটা সমতল চিত্রের ক্ষেত্রফলকে ইন্ট্রোডিউস করছো স্টুডেন্টদের কাছে, তো কিভাবে সেটা ইন্ট্রোডিউস করবে? ফার্স্ট অপশন কি বলেছে? বলছে যে ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বাই ফাইন্ডিং লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ইউজিং দ্য ফর্মুলা ফর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। দেখো, প্লেন ফিগার বলেছে, তো প্লেন ফিগার মানে কি? সমতল চিত্র। এবার সমতল চিত্রের মধ্যে কিন্তু শুধু যে আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল আসে তা কিন্তু নয়, আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রও আসতে পারে। যে কোনো ফিগার সমতল কখন বলা হয়? যখন সেই তলে যদি দুটো আমাদের পয়েন্ট থাকে, তাদেরকে যদি যুক্ত করে যে লাইনটা আমরা পাই সেটাও যদি ওই তলেই অবস্থান করে, তখন সেটা হয়ে যায় সমতল ক্ষেত্র। এবার সমতল ক্ষেত্র বা সমতল চিত্রের ক্ষেত্রে সেটা কিন্তু রেক্ট্যাঙ্গেলও হতে পারে, আবার স্কোয়ারও হতে পারে, সার্কেলও হতে পারে। তুমি এরিয়া বলতে সকলের ক্ষেত্রে এরিয়া বলছো, পার্টিকুলার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলছো না। তাই ফার্স্ট অপশন কিন্তু আমাদের সেইখানেই এলিমিনেট হয়ে গেল। সেকেন্ড অপশন কি বলছে? স্টেটিং দ্য ফর্মুলা অফ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। শুধু কি রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার হলে আমাদের চলবে?
চলবে না। তাহলে সার্কেলের ফর্মুলা বা ত্রিভুজের ফর্মুলা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব? নিশ্চয়ই চলবে না। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কিন্তু সেকেন্ড অপশনটাও এলিমিনেট হয়ে গেল। থার্ডে কি বলছে যে ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ ফিগার্স উইথ দ্য হেল্প অফ কাউন্টিং ইউনিট স্কোয়ার। এটা একটু বোঝার ব্যাপার। ইউনিট স্কোয়ার বলতে একক বর্গ। আমি ধরে নিচ্ছি একটা বর্গক্ষেত্র রয়েছে যার মারফতে, এবং সেটা আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা সাইড 1 ইউনিট করে রয়েছে। এবার আমরা যখন একটা সমতল ফিগার মেজার করছি, ফর এক্সাম্পল ধরো আমি যদি ত্রিভুজেরই এরিয়া মেজার করছি, তাহলে কি সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রটা দিয়ে ওর ক্ষেত্রফল মেজার করতে পারবো? নিশ্চয়ই না। তাহলে সেক্ষেত্রে দেখো খেয়াল করে যে একক বর্গ গণনার সাহায্যে পরিসংখ্যানের ক্ষেত্রফল বা একক বর্গ গণনা বলতে এখানে কাউন্টিং দ্য ইউনিট স্কোয়ারের মাধ্যমে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ফিগার্স, এটা কিন্তু আমরা পারবো না করতে। কখন আটকাবে? কেন কি স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু তুমি তাহলে পুরো ত্রিভুজটার কি করে এরিয়া মেজার করবে? অপশন সিও কিন্তু আমাদের এলিমিনেট হয়ে গেল। The final answer should be measuring the area of any figure with the help of different objects. মানে তাদের কাছে যখন তুমি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছো, তাহলে তুমি আগে এরিয়াটার কনসেপ্ট বোঝাও। ক্লাসে যখন আমরা যাচ্ছি আমাদের সামনে কি থাকছে? বই থাকছে, খাতা থাকছে, বা বিভিন্ন রকমের বক্স থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন এরিয়ার কনসেপ্ট বোঝাই একটা বাচ্চাকে, তখন তার কাছে কিন্তু বোঝাতে হবে যে এরিয়া মানে সে যতটা স্থান দখল করে রয়েছে। বিভিন্ন অবজেক্টের এরিয়া দিয়ে এক্সাম্পল দিয়ে তাকে কিন্তু বোঝাতে হচ্ছে। সো আমাদের এই কোশ্চেনটাতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে গেল কি? অপশন নাম্বার ডি এরটা। আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এইরকম কিন্তু কিছু কোয়েশ্চেন আমাদের আসবেই, যেখানে আমাদেরকে কিন্তু নিজস্বভাবে এলিমিনেট করে, অপশন এলিমিনেট করে করতে হবে। যেমন দেখো এই কোশ্চেনটি, এখানে কি বলেছে দেখো, while planning a lesson on concept of fraction addition a teacher is using the activity of strip folding. strip folding বলতে তোমার কাছে একটা লম্বা কাগজ দেওয়া আছে, ঠিক আছে? এবার তুমি কি করছো? তুমি ভগ্নাংশের যোগ বোঝানোর চেষ্টা করছো। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে? ভগ্নাংশটা বোঝাতে হবে। এবার ভগ্নাংশ যখন আমি বোঝাচ্ছি, আমি কি করছি? আমি স্ট্রিপ ফোল্ড করছি। একটা স্ট্রিপ নিলাম, এরকম কাগজের টুকরো বা একটা স্ট্রিপ নিলাম, সেটাকে প্রথমে যখন আমরা একটাভাবে ফোল্ড করেছি দেখাচ্ছি এটা হাফ, দেখে বুঝতে পারছি আমরা এটা হাফ। দেন আমরা সেটাকে যখন 4টে ভাগে ভাগ করে তার একটা অংশ নিয়েছি 1/4, সিমিলারলি 1/8। এই যেভাবে আমরা ফ্র্যাকশনের পার্টটা বোঝাচ্ছি, তো এই যে ফ্র্যাকশনের পার্টটা বোঝাচ্ছি, এই ফ্র্যাকশনের পার্টটা কোন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? ফার্স্ট অ্যাক্টিভিটি পড়ছে পোস্ট কন্টেন্ট অ্যাক্টিভিটি, মানে বিষয়বস্তুগুলির পরবর্তী কার্যকলাপ। ওয়েস্টেজ অফ টাইম, এটা তো আমাদের কি হবে? এটা অপশনটা তো একদমই হবে না। সেকেন্ড হচ্ছে প্রি কন্টেন্ট অ্যাক্টিভিটি আর কন্টেন্ট অ্যাক্টিভিটি। তো দেখো ভগ্নাংশের যোগ বোঝানোর আগে ভগ্নাংশের কনসেপ্ট আমরা বোঝাচ্ছি। তো কনসেপ্ট বোঝাচ্ছি মানে কি? সেক্ষেত্রে আমরা কিন্তু কন্টেন্টটা পড়ানোর আগে কন্টেন্টের আগের কাজ করছি। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু পূর্বের কার্যকলাপ। দ্যাট মিন্স প্রি কন্টেন্ট অ্যাক্টিভিটি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন আমাদের কিন্তু রেডি থাকতে হবে। ওকে, আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ইউনিট টেস্ট। আমাদের কিন্তু এই পার্টটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা একটা, আমরা যখন ইভ্যালুয়েশন পার্ট চ্যাপ্টারটি পড়ি সেখানে কিন্তু অভিক্ষা অর্থাৎ ইউনিট টেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। কোয়েশ্চেন আসছে এটা যে ইউনিট টেস্ট রিলেটেড টু উইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট? উইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট? ইউনিট পরীক্ষা কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? ফার্স্ট বলছে প্রিপারেটরি, সেকেন্ড উইকনেস, থার্ড হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট। এবার মনে করে বলো ইউনিট টেস্ট আমরা কখন নিই? যখন আমরা ক্লাসে পড়াই তখন একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার পড়ানোর পরে আমরা কি করি? আমরা ছোট্ট করে একটা ইউনিট টেস্ট নিয়ে নিই, রাইট? তার মানে এটা হচ্ছে গিয়ে যখন আমরা কোর্সটা চলছে সেই সময় আমাদেরকে কিন্তু ইউনিট টেস্ট নিয়ে আমরা দেখে নিচ্ছি যে বাচ্চাটা কতটা রেডি হয়েছে। তার মানে এখানে কি করছি আমরা বাচ্চাটাকে গঠনমূলক মূল্যায়ন করছি, দ্যাট মিন্স প্রস্তুতি পর্বের মূল্যায়ন করছি। সো ইউনিট টেস্ট হচ্ছে কিন্তু প্রিপারেটরি অ্যাসেসমেন্টের একটা পার্ট, দ্যাট মিন্স প্রস্তুতিমূলক মূল্যায়ন। এবং মাথায় রাখবে আমরা কিন্তু মূলত দু ধরনের অ্যাসেসমেন্ট পড়ছি, তাই তো? সেখানে কি রয়েছে? ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। আবার যদি অন্যভাবে বলি ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট।
এটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা পার্ট হয়ে যাচ্ছে ইউনিট টেস্ট, যেখানে ডিউরিং দ্য কোর্স আমরা বাচ্চাটাকে তৈরি করার চেষ্টা করছি, পড়াচ্ছি, মূল্যায়ন করছি, আবার সেখানে উইকনেস দেখছি বা কোথাও ভুলভ্রান্তি হলে মেথডে চেঞ্জেস করছি, দেন আমরা আবার সেটাকে কি করছি, পড়ানোর মধ্যে শেষে আমরা মূল্যায়নটা করছি। নেক্সট যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কোয়েশ্চেন কি আসছে যে CCE এর ফুল ফর্ম কি? তো CCEর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো এইটা বলার সময় কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদের জানতে হবে যে CCE অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। আমাদের মূল্যায়ন দুভাবে বিভক্ত, একটা কি CCE অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবার কন্টিনিউয়াসের জায়গাতে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করি, সেটা কি, সেটা একটা হচ্ছে কিন্তু ফর্মেটিভ অ্যান্ড একটা হচ্ছে কিন্তু সামেটিভ, রাইট? সো ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অর্থাৎ গঠনগত এবং সমষ্টিগত। কোর্স শুরু হলো, স্টার্টিং দ্য কোর্স, দেন ডিউরিং দ্য কোর্সে আমরা পড়ানোর পরে পরে বা পড়ানোর সাথে সাথে যে মূল্যায়নগুলো করতে থাকি বাচ্চাদেরকে গঠন করার জন্য, তাই গঠনগত মূল্যায়ন বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে। আবার সামেটিভ অ্যাসেসমেন্ট কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা কি করি, যেরকম অ্যানুয়াল এক্সাম বা বিভিন্ন রকমের এক্সাম দিয়ে আমরা তাদেরকে মূল্যায়ন করছি, তাহলে সমষ্টিগত মূল্যায়ন। তাহলে ফর্মেটিভ আর সামেটিভ দুটো মিলে কি তৈরি করছে, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, দ্যাট মিনস কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। এবার হচ্ছে কম্প্রিহেনসিভ পার্টটা। কম্প্রিহেনসিভ অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক বলতে সেখানে কিন্তু তোমাদের আবার দুটো পার্ট থেকে যাচ্ছে। পার্টগুলো কি, স্কলাস্টিক অ্যান্ড নন স্কলাস্টিক। স্কলাস্টিক পার্টে আমরা কি দেখছি, জ্ঞানমূলক মূল্যায়ন, মানে সেখানে একাডেমিক ওয়াইজ সে কতটা শিখলো, বুঝলো, জানলো বা কতটা প্রয়োগ করতে পারছে। আর নন স্কলাস্টিক পার্টে আমরা কি দেখছি, তার মানসিক বিকাশ, চারিত্রিক বিকাশ, তার বিহেভিয়ারে কি চেঞ্জ আসছে, সেই পার্টটা। তাহলে কি পড়লাম, যে কোর্স চলার সময় ডিউরিং দ্য কোর্স, স্টার্টিং দ্য কোর্স, এন্ড অফ দ্য কোর্স কন্টিনিউয়াস মূল্যায়ন, অ্যান্ড এছাড়া পড়াশোনার সাথে সাথে তাদের যে সামগ্রিক বিকাশ অর্থাৎ চারিত্রিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ সমস্তটা মিলে সেটা পড়ছে তোমার কম্প্রিহেনসিভ পার্টে। এই টোটাল সিস্টেমটাকে বলছে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ মূল্যায়ন, সেটাকেই বলা হচ্ছে কিন্তু CCE। এবং এখানে কোশ্চেন আসে যে এই প্রপোজালটা কখন দেওয়া হয়েছিল, ডিরেক্টেড আন্ডার দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। সেটা কার দ্বারা হয়েছিল না, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাইট? সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যে কত সালে এটাকে প্রপোজালে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের CCEর পার্ট এবং এটা কিন্তু একদম বাদ দিলে চলবে না, তোমরা সবাই অবশ্যই দেখবে। পরবর্তী কনসেপ্ট দেখো, আচ্ছা আবার কিন্তু আমাদের নিজস্বভাবে বুদ্ধি কাজে লাগাতে হবে। এই কোশ্চেন কিন্তু আসবেই, আমাদের 15টা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক কোশ্চেনই আসতে পারে যেটা সিচুয়েশন বেসড কোশ্চেন। যেমন দেখো বলছে ইউজ অফ অ্যাবাকাস ইন ক্লাস 2 ডাজ নট হেল্প দ্য স্টুডেন্ট। কোনটাতে হেল্প করে না? তো দেখো যেটা হেল্প করে না সেক্ষেত্রে হচ্ছে রিড দ্য নাম্বার উইদাউট এরর, ত্রুটি ছাড়াই পড়তে, অর্থাৎ কোনো নাম্বারকে উইদাউট এররভাবে পড়তে হেল্প করে না। বাট মনে করে দেখো অ্যাবাকাস আমাকে কিসে সাহায্য করে? অ্যাবাকাস আমাকে সাহায্য করে কোনো নাম্বার শিখতে, নাম্বার সিস্টেমটা বুঝতে, নাম্বারের স্থানিক ভ্যালু অর্থাৎ প্লেস ভ্যালু বুঝতে, নাম্বারের যোগ বিয়োগ এই সাইডটা বুঝতে। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যখন বলছে রিড দ্য নাম্বার উইদাউট এরর, এটাতে হেল্প করে না, সেটা তো নয়। সো অপশন নাম্বার এ চলে গেল। অপশন নাম্বার বি কি বলছে, রাইট দ্য নিউমারাল ইকুইভ্যালেন্ট অফ নাম্বারস গিভেন ইন ওয়ার্ডস। থার্ডে কি বলছে, অ্যাটেন পারফেকশন ইন কাউন্টিং। কাউন্টিংয়ে তো হেল্প করছে অ্যাবাকাস, সো অপশন সি হবে না। অপশন ডিতে বলছে দেখো আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ প্লেস ভ্যালু, অর্থাৎ 2 ডিজিট নাম্বার না 3 ডিজিট নাম্বার না সিঙ্গেল ডিজিট নাম্বার, সেই নাম্বার ডিজিট সিস্টেমটাও কিন্তু ওদেরকে বুঝতে হেল্প করে। তাহলে সেক্ষেত্রে হেল্প করে না বলেছে যখন, কি হবে? অপশন বি বলছে রাইট দ্য নিউমারাল ইকুইভ্যালেন্ট অফ নাম্বার গিভেন ইন ওয়ার্ডস। মানে কি, মানে তোমাকে ওয়ার্ডের মধ্যে বলা হলো যে ধরো 1530, এটাকে আমি ওয়ার্ডে বললাম, এইটা বাচ্চাটা নিজে বুঝে নাম্বারটা যে লিখবে সেই ক্ষমতাটা কিন্তু অ্যাবাকাস সিস্টেম থেকে পায় না তারা।
সো কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি এরটা। শব্দে প্রদত্ত সংখ্যার সমতুল্য সংখ্যা লিখতে গিয়ে তাদের অসুবিধা হয়। নেক্সট বলছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, দ্য বেস্ট ওয়ে টু অ্যাসেস টিচার্স ক্লাসরুম বিহেভিয়ার ইজ টু। টিচারের ক্লাসরুম বিহেভিয়ার নিয়ে কে বলেছেন, কি বলেছেন? সো এখানে দেখো বলছে আস্ক দ্য স্টুডেন্টস ইউজ ফ্ল্যান্ডার্স 10 ক্যাটাগরি সিস্টেম বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস। শিক্ষকের যে শ্রেণীকক্ষের আচরণের মূল্যায়ন সেইটা সম্পর্কে সর্বোত্তম উপায় কি, সেটা বোঝার সম্পর্কে সর্বোত্তম উপায় কি, এটা কোশ্চেন। তো এটার উত্তর দিতে গিয়ে কিছু থিওরি আমাদেরকে বুঝতে হবে। দেখো এইটা হচ্ছে গিয়ে 3টে পার্টে মূলত বিভক্ত। সেটা কিসের ভাগ? সেটা হচ্ছে কিন্তু ফ্ল্যান্ডার্স 10 ক্যাটাগরি সিস্টেম, যেটার উত্তর হচ্ছে অপশন নাম্বার বিতে আমাদের দেওয়া ছিল। এই 10 ক্যাটাগরি সিস্টেমকে আমরা দেখো 10টা ভাগে ভাগ করেছি। এবার 10টা ভাগের মধ্যে মূলত 3টে ভাগ ইম্পর্টেন্ট। ফার্স্ট অপশন টিচার্স টক, সেকেন্ড পিপল টক অ্যান্ড থার্ড হচ্ছে সাইলেন্স অর কনফিউশন। এই টিচার্স টকের আন্ডারে কিন্তু আমাদের টোটাল ক্যাটাগরি হচ্ছে কিন্তু 7, পিপল টকের আন্ডারে হয়ে যাচ্ছে 2 অ্যান্ড সাইলেন্সে 1। টোটাল দেখো 7 + 2 + 1 মানে 10 ক্যাটাগরি সিস্টেম। এবার টিচার্স টককে কিন্তু আবার ভাগ করা হচ্ছে 2 ভাগে, ঠিক আছে? এবার এইখানে রেসপন্সের আরেকটা জিনিস বলা যায় এটাকে নাম, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স। ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স এটার মানে অর্থাৎ আমরা পড়াশোনার বাইরে কিভাবে স্টুডেন্টদের সঙ্গে ডিল করি, যেমন কি অ্যাকসেপ্টিং ফিলিং, প্রেজ, এনকারেজ, অ্যাকসেপ্ট অর ইউজেস আইডিয়া অ্যান্ড আস্ক কোয়েশ্চেন। মানে পড়াশোনার জন্য যে পরিবেশ তৈরি করতে আমরা যে কাজগুলো করছি, যেমন হচ্ছে ফার্স্ট কি বলেছে অ্যাকসেপ্টিং ফিলিং। আমরা যেটা পড়াচ্ছি বা আমরা যেটা কথোপকথন করছি সেটা স্টুডেন্টটা কতটা বুঝতে পারছে বা স্টুডেন্টদের মানসিকতা কি হচ্ছে সেই রেসপন্সটাকে আমাকে বুঝতে হবে। সেকেন্ড কি বলছে প্রেজ অর এনকারেজ, মানে কি যেমন ধরো আমরা পড়াশোনার ক্ষেত্রে তাদের ভীতিটা কাটাতে অনেক সময় আমরা কি করি, ধরো একটা কি করি কোশ্চেন আমরা দিয়ে দিলাম এবং সেই কোশ্চেনটা বললাম যে বাচ্চাটা 5 মিনিটের মধ্যে এই কোশ্চেনটা সলভ করবে তাকে আমরা একটা পেন গিফট করব। তো রিওয়ার্ডের মাধ্যমে অনেক সময় আমরা কি করি তাকে এনকারেজ করছি। বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা প্রেজ বা এনকারেজ এটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। অ্যাকসেপ্ট অর ইউজেস আইডিয়াস অফ পিপল, তাদেরকে এনকারেজ করার জন্য তারা যে আইডিয়াগুলো দিচ্ছে সেটাকে ভালোভাবে শুনতে হবে, তার ভালোভাবে রেসপন্স করতে হবে। আবার কি তাদের মধ্যে নানান ধরনের কোয়েশ্চেন করে তাদের মধ্যে অনুসন্ধিৎসা মানে জায়গাটাকে জাগিয়ে তুলতে হবে। এটা কিন্তু পড়াশোনার বাইরে করাচ্ছি যাতে পরিবেশটা আরও সুন্দরভাবে ক্রিয়েট হয় এবং তারা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারে। এবার পড়াচ্ছি কি লেকচারিং, গিভিং ডাইরেকশন অ্যান্ড ক্রিটিসাইজিং অর জাস্টিফাইং অথরিটি। মানে আমরা লেকচার মেথডের মাধ্যমে পড়াচ্ছি, তাদেরকে যথাযথভাবে ডাইরেকশন দিচ্ছি যে কিভাবে কোনটা কতটা পড়া উচিত, এবং তারা যদি কোনো ভুলভ্রান্তি করে সেটাকে সমালোচনার মাধ্যমে বা জাস্টিফাই করে তাদের উত্তরটাকে আরও ভালোভাবে বুঝিয়ে তাকে জিনিসটাকে আত্মীকরণ করতে হেল্প করছি। তো এই সিস্টেমটা কিন্তু টোটাল দেখো উপরে ইনডাইরেক্টের ক্ষেত্রে 4টে, আর এইটা কিন্তু আমাদের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স, মানে যেটা আমরা পড়াচ্ছি ক্লাসে এটা কিন্তু ডাইরেক্ট ইনফ্লুয়েন্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাচ্ছি আরও 3টে, তা টোটাল কটা হয়ে গেল 7টা ক্যাটাগরি। আর কি পিপল টক, বাচ্চারা আমাদের পড়ানোতে কতটা রেসপন্স করবে, আমরা অ্যাজ আ টিচার যখন পড়াচ্ছি তখন বাচ্চাদের রেসপন্স কি সেটা একটা ক্যাটাগরি। আর তারা নিজেরা কতটা ভাবে নিজেরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে পড়ছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু 2টো ক্যাটাগরি। এছাড়া যেটা বিলং করে আরেকটা ক্যাটাগরি দেওয়া হয় সেটা হচ্ছে সাইলেন্স অর কনফিউশন। ঠিক আছে, তাহলে টোটাল ক্যাটাগরি সিস্টেম কটা হলো 10 ক্যাটাগরি। তাহলে মাথায় রাখবো ক্লাসরুম টিচার্স বিহেভিয়ার বা ইন্টারাকশনের পার্টে যিনি মানে এখানে মতামত দিয়েছেন বা কনসেপ্ট দিয়েছেন তিনি হচ্ছেন ফ্ল্যান্ডার্স। কোন ক্যাটাগরি সিস্টেম এটা? 10 ক্যাটাগরি সিস্টেম। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট আরও একটা জায়গা যে ম্যাক্স অফ টিচিং কি। তো ম্যাক্স অফ টিচিং যেতে গেলে আমাকে আগে বুঝতে হবে ম্যাক্সটা কি। ম্যাক্সে দেখো 3টে লেটার, কি কি দেখো 3টে লেটার হচ্ছে এম, এ অ্যান্ড এক্স। সো ম্যাক্স অফ টিচিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা জায়গা রয়েছে সেটা দেখো মোটিভেশন, অ্যাকুইজিশন অ্যান্ড এক্সটেনশন। 3টে পার্ট, মোটিভেশন, অ্যাকুইজিশন, এক্সটেনশন।
দেখো টিচার স্টকের ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসগুলো একই করছি। এখানে কি করছি, বাচ্চাদেরকে আমরা মোটিভেট করছি, এনকারেজ করছি, দেন যেটা পড়াচ্ছি সেটাকে আত্মীকরণ করতে, অ্যাকুইজিশন করতে হেল্প করছি, তারপরে তারা যাতে সেটাকে প্রয়োগ করতে পারে তার ক্ষেত্রে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আপগ্রেড করতে হেল্প করছি। এই পুরো সিস্টেমটা কিন্তু ম্যাথস প্রিন্সিপাল। এবার ম্যাথসের প্রিন্সিপালে পড়ানোর যে মেথডটা সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে সবসময় আমরা সোজা থেকে জটিলের দিকে যাব। অর্থাৎ কি, সোজা থেকে জটিল বলতে সিম্পল থেকে কমপ্লেক্স, নেক্সট জানা থেকে অজানা, বা আমরা করতে পারি মূর্ত থেকে বিমূর্ত, যেটা ওদের প্রথমে জিনিসটা জানা আছে সেখান থেকে অ্যাবস্ট্রাক্ট কোনো থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাচ্ছি, বা কি করতে পারি ইন্ডাকশন প্রসেস থেকে ডিডাকশন প্রসেসের দিকে নিয়ে যাওয়া। ইন্ডাকশন প্রসেস মানে কি, যেটাতে আমরা আরোহী পদ্ধতি বলি, আর ডিডাকশন প্রসেস অর্থাৎ অবরোহী পদ্ধতি। তো সবসময় আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ ইজি থেকে হার্ডের দিকে যাচ্ছি। এই সিস্টেমটা হচ্ছে কিন্তু ম্যাথসের প্রিন্সিপাল। এবার আমাদের কোশ্চেন কি ছিল, দ্য ম্যাথস অফ টিচিং কি, লিঙ্কেজ উইথ লাইফ, প্রসিড ফ্রম ইজি টু কমপ্লেক্স, প্রসিড ফ্রম হাই টু লো, নাকি রিড মোর অ্যান্ড মোর। তো আমরা একটু আগে জাস্ট পড়ে নিলাম কি, প্রসিড ফ্রম ইজি টু কমপ্লেক্স, অর্থাৎ অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে এখানে, অপশন নাম্বার বি, দ্যাট ইজ প্রসিড ফ্রম ইজি টু কমপ্লেক্স, সহজ থেকে জটিলের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সো এইটা হচ্ছে কিন্তু ম্যাথস অফ টিচিং। চলো, যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, নেচার অফ ম্যাথামেটিক্স কি, গণিতের প্রকৃতি। তো গণিতের প্রকৃতি বলছে অর্নামেন্টাল অর্থাৎ আলংকারিক, লজিক্যাল যৌক্তিক, ডিফিকাল্ট কঠিন, অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে নট ফর কমন সাধারণের জন্য নয়। সো এটা হচ্ছে দেখো যে নেচার অফ ম্যাথামেটিক্স গণিতের প্রকৃতি সবসময় মাথায় রাখবে, ম্যাথামেটিক্স ইজ দ্য লজিক্যাল রিজনিং, সায়েন্স অফ রিজনিং, সায়েন্স অফ লজিক। উইদাউট লজিক ম্যাথামেটিক্সের কোনো এক্সিস্টেন্সই নেই। অর্থাৎ এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে লজিক অর্থাৎ যৌক্তিক। গণিতের প্রকৃতি হলো যৌক্তিক, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার অপশন নাম্বার বিটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 9 জাস্ট একটু আগে আমরা পড়লাম, এটা আশা করছি এবারে আমরা পারবো তো। কোয়েশ্চেনটা কি দেওয়া আছে দেখো, ইন্টারাকশন মডেল অফ টিচিং ইজ ডেভেলপড বাই। ইন্টারাকশন মডেল মানে মিথস্ক্রিয়া মডেল। আমরা বলছি, স্টুডেন্টরাও সেটাকে রেসপন্স করছে, আবার স্টুডেন্টরা বলছে, আমরা রেসপন্স করছি, এবং যে জিনিসটা পুরো সিস্টেমটা চলছে সেই সিস্টেমটা কে দিয়েছিলেন, আমরা একটু আগেই পড়লাম কি, ফ্ল্যান্ডার্স 10 ক্যাটাগরি সিস্টেম। এবার ফ্ল্যান্ডার্স 10 ক্যাটাগরি সিস্টেম হলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, মিথস্ক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা কিন্তু করেছেন ফ্ল্যান্ডার্স। ঠিক আছে, সো এই পার্টটা অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 অপশন নাম্বার বি এরটা। চলো কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 10, প্রবলেম সলভিং অ্যাজ আ স্ট্র্যাটেজি অফ ডুইং ম্যাথামেটিক ইনভলভস। মানে আমরা যে ম্যাথসে বিভিন্ন সমস্যার সমাধান করি সেই সমস্যার সমাধানটা কি ধরনের পদ্ধতি বা কি ধরনের অনুশীলন বা কি। তো দেখো প্রবলেম সলভিং যখন আমরা করাচ্ছি তাহলে কি করাচ্ছি, সমস্যার সমাধান। অপশানগুলো একটু দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু সবসময় যে থিওরিতে আমরা পড়ে এসেছি তা নয়, অপশানকে এলিমিনেটও করতে হতে পারে। তো দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ অর্থাৎ কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি, অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ। এস্টিমেশন অর্থাৎ অনুমান, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কি অনুমান চলে, কোনো কি আমরা অনুমান দিয়ে গেস ওয়ার্ক করি, এখানে সবসময় কিন্তু তা করি না। তো এই অপশানটা কি হচ্ছে, একদমই কেটে যাচ্ছে। এক্সটেন্সিভ প্র্যাকটিস, ব্যাপক অনুশীলন, সেটা কি প্রবলেম সলভিং, নাকি সমাধানে পৌঁছানোর জন্য সূত্র ব্যবহার করা, ইউজিং ক্লুজ টু অ্যারাইভ অ্যাট আ সলিউশন। প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে দিয়ে প্রচুর সংখ্যায় প্রবলেম সলভ করাচ্ছি, তার মানে হচ্ছে এখানে আমরা বিভিন্ন রকমভাবে কার্যকলাপ করিয়ে, অ্যাক্টিভিটি করিয়ে তাদেরকে জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছি। বিশেষ করে যখন আমরা ম্যাথামেটিক্সে ক্যালকুলেশন ভিত্তিক বা কোশ্চেন ভিত্তিক করাচ্ছি, তাদের কিন্তু গণনার যে প্রক্রিয়াটা, তারা যাতে ক্যালকুলেশনে তাদের স্পিড বাড়ে সেই জায়গাটার দিকে আমরা বিশেষভাবে ধ্যান দিচ্ছি। তাহলে এখানে প্রবলেম সলভিং অ্যাজ আ স্ট্র্যাটেজি অফ ডুইং ম্যাথামেটিক্স ইনভলভ করছে কিন্তু অ্যাক্টিভিটি বেসড, তাদেরকে কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি এটা একটা। ঠিক আছে, সো অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে অপশন নাম্বার 8টা। কেন কি দেখো, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ব্যাপক অনুশীলন সেটাও যাচ্ছে না, আর কি বলছে সমাধানে পৌঁছানোর জন্য সূত্র ব্যবহার করা। শুধু কি সূত্র ব্যবহার করব বলে আমরা প্রবলেমটা সলভ করি?
নিশ্চয়ই না। আমরা কখন প্রবলেম সলভ করাচ্ছি বাচ্চাদেরকে দিয়ে, যাতে ওরা বিশেষভাবে অনুশীলন করে বিশেষভাবে সমস্যাটাকে বুঝতে পারে, নিজেরা সেটাকে ভালোভাবে বুঝে জিনিসটা নতুন কোনো কোশ্চেনে সেটাকে প্রয়োগ করতে পারে। তাহলে এটাতে যখন আমরা কোনো জিনিসটাকে তাদেরকে হাতে নাতে করাচ্ছি বা অ্যাক্টিভিটির মাধ্যমে করাচ্ছি, তারা জিনিসটা কিন্তু বেশি ভালোভাবে বুঝে উঠতে পারে। দ্যাটস ওয়াই এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 8টা। নেক্সট, আমরা ডেফিনেশন নিয়ে অলরেডি পড়েছি। কয়েকটা ডেফিনেশন আরও ইম্পর্টেন্ট আছে, যেমন দেখো, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্রস নেসেসারি কনক্লুশন। গণিত হলো সেই বিজ্ঞান যা প্রয়োজনীয় উপসংহার টানে। এটি কে বলেছেন? মাথায় রাখবে, এটা কিন্তু বলেছিলেন পিয়ার্স। অপশান নাম্বার 8টা এর রাইট অ্যান্সার। কিছু কোশ্চেন কিন্তু আমাদের মনে রাখতে হবে, এখানে তো অপশান এলিমিনেশনের জায়গা নেই, সেখানে আমাদের মুখস্থ করতেই হবে। যেরকম আমরা কি পড়লাম, হকবেনের মন্তব্য পড়েছি, এছাড়া কি পড়লাম, রজার বেকন বা গ্যালিলিও কি বলেছেন। এখন আমরা পড়ছি পিয়ার্স কি বলেছেন ম্যাথামেটিক্সের ডেফিনেশন বলতে গিয়ে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দেখো এখানে বলছে স্টিনস থিওরি অন ম্যাথামেটিক্স ইজ রিলেটেড টু। স্টিনসের থিওরি অফ ম্যাথামেটিক্স রিলেটেড টু কোন এম এর সাথে রিলেট করছে? এম বলতে এম যেরকম হতে পারে ডিসিপ্লিনারি এম, ইউটিলিটেরিয়ান বা প্র্যাকটিক্যাল এম, আর রিক্রিয়েশনাল এম। ডিসিপ্লিনারি এম বলতে শৃঙ্খলাগত লক্ষ্য বা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য, যেটা বললাম প্র্যাকটিক্যাল এম। আর কি রিক্রিয়েশনাল, অর্থাৎ নান্দনিক বা সৃষ্টিশীল জায়গাটা। সো এইখানে যেটা স্টিনসের থিওরি থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা কিন্তু ডিসিপ্লিনারি এম এর ক্ষেত্রে। এবার ডিসিপ্লিনারি এমটা কি? ডিসিপ্লিনারি এম হচ্ছে আমরা যখন অঙ্কটা পড়ি বা ম্যাথস পড়ি, তো সেক্ষেত্রে আমরা জিনিসটাকে বুঝে কি করি, প্রবলেমটাকে কোন মেথডের মধ্যে ফেলবো, দেন প্রবলেমটাকে সলভ করে তার উত্তর বার করি, তার মানে আমরা সমস্যাটার সমাধান করি। তাহলে এটা কিন্তু ডিসিপ্লিনারি এম এর অন্তর্গত। বা যে কোনো উপপাদ্য প্রমাণ করা, সেটা কিন্তু ডিসিপ্লিনারি এম এর মধ্যে অন্তর্গত। মানে শৃঙ্খলার মাধ্যমে ল, নীতি, প্রিন্সিপাল মেনে আমরা যেটাকে নতুন সমস্যার সমাধান করছি, সেটা শৃঙ্খলাগত মূল্য বা ডিসিপ্লিনারি এম এর অন্তর্গত। এবং এই কনসেপ্টটা আমরা পেয়েছি কোথা থেকে? এই কনসেপ্টটা কিন্তু আমরা পেয়েছি স্টিনসের থিওরি থেকে। সুতরাং মাথায় রাখবে স্টিনসের থিওরি, ডিসিপ্লিনারি এম। এম এর ক্ষেত্রে দেখো আমরা কি এম বলেছিলাম? ডিসিপ্লিনারি, প্র্যাকটিক্যাল, রিক্রিয়েশনাল। তো দেখো এখানে বলছে নিউমেরেসি ওয়ার্ড ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং এমস। নিউমেরেসি মানে সংখ্যা। তাহলে গণিত আমরা যখন ইউজ করি মাথায় কি আসে? বিভিন্ন সংখ্যার বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রাইট? তাহলে আমরা জিনিসটা করছি কি? ম্যাথসের ক্ষেত্রে সংখ্যা মানে সেটা ব্যবহার। ম্যাথসকে ব্যবহার করতে গেলে আমাদেরকে কার হেল্প নিতে হয়? সংখ্যা। তাহলে সংখ্যার ক্ষেত্রে সেটা কোন এম এর অন্তর্গত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে ব্যবহারিক লক্ষ্য। এবার ব্যবহারিক লক্ষ্যের মধ্যে দেখো সংখ্যা যেমন আসছে, সংখ্যার সঙ্গে আর কি আসবে? সংখ্যার সাথে আসবে ক্যালকুলেশন, দ্যাট মিনস গণনা। উইদাউট সংখ্যা অ্যান্ড গণনা আমরা কিন্তু ম্যাথামেটিক্সে কোনো কাজই সলভ করতে পারবো না, তাই তো? তার মানে আমরা ব্যবহার করছি বা প্রয়োগ করছি, তার মানে কিন্তু আমরা সংখ্যার ইউজ করছি। তাহলে সেখানে কিন্তু নিউমেরেসি ওয়ার্ডটা যুক্ত হচ্ছে কার সাথে? প্র্যাকটিক্যাল এম এর সাথে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের, চলো। হাউ মেনি রিজনিংস আর ইউজড ইন ম্যাথামেটিক্স? গণিতে কটি যুক্তি ব্যবহার করা হয়? গণিতে কিন্তু মাথায় রাখবে দু ধরনের যুক্তি ব্যবহার করা হয়। যুক্তিগুলো কি কি? যুক্তিগুলো হচ্ছে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। অর্থাৎ আরোহী অ্যান্ড অবরোহী। তাহলে হাউ মেনি রিজনিংস আর দেয়ার আর টু টাইপস অফ রিজনিং। এবারে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ কি একটুখানি সোজাভাবে বুঝি। আরোহণ করা আর অবরোহণ। আরোহী পদ্ধতি মানে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, মানে ফ্রম এক্সাম্পল থেকে আমরা জেনারেলাইজ করে ফর্মুলার দিকে যাচ্ছি। অবরোহণ মানে কি? অবরোহণ মানে হচ্ছে আমরা ফর্মুলা থেকে এক্সাম্পলে আসছি। তাহলে আরোহী অ্যান্ড অবরোহী এই দু ধরনের যুক্তি কিন্তু আমরা ব্যবহার করি, সেটা ম্যাথসের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ক ধরনের যুক্তি? ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ, দু ধরনের যুক্তি আমাদের আছে। ক্লাসটা প্রায় শেষের দিকে। ক্লাসের দেখো লাস্ট কোয়েশ্চেন আমি সেটা রেখেছি, যেটা তোমরা কিন্তু আশা করছি সবাই পারবে। আমরা শুরু করেছি কিসের দিয়ে? আমরা শুরু করেছিলাম যে
হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাথামেটিক্স, কোথা থেকে ম্যাথামেটিক্সের উৎস এসেছে, কোন ওয়ার্ড থেকে এসেছে। তাহলে আমরা কি সবাই পারবো এটা? কি বলেছে? দ্য ওয়ার্ড ম্যাথেমা মিনস, ম্যাথেমা মানে কি ছিল? ম্যাথেমা মানে ছিল দ্যাট উইচ ইজ লার্নড। কোন শব্দ থেকে এসেছে একটু রিকল করে বলো তো। এটা কিন্তু এসেছে একটা গ্রিক শব্দ থেকে, এবং দ্য ওয়ার্ড ম্যাথেমা মানে হচ্ছে দ্যাট উইচ ইজ লার্নড, অর্থাৎ যা শেখা হয়। সো এইরকম ধরনের কোয়েশ্চেন যেখানে থিওরিটিক্যাল এবং কিছু আমাদের সিচুয়েশন বেস কোয়েশ্চেন মিলিয়ে কিন্তু আমাদের গোটা ম্যাথস পেডাগজি পার্টে থাকবে, এবং এই কোয়েশ্চেনই কিন্তু আজকে আমাদের ছিল ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা রিভিশন সেশন। আশা করছি তোমরা জিনিসটাকে এনজয় করেছো, জিনিসগুলো বুঝেছো, কী কী কোন জায়গা থেকে পড়তে হবে বুঝেছো। সো নেক্সট আরও সুন্দর সুন্দর আরও প্র্যাকটিস সেশন পেতে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।